আজগর তখনও বুঝতে পারেনি তার জীবনের সবচেয়ে বড় ভুলটা সে করে ফেলেছে। রুমি যখন প্রথম তার জীবনে আসে, সবকিছুই যেন স্বপ্নের মতো মনে হয়েছিল। রুমি চোখে ছিল এক অদ্ভুত টান, এমন এক আকর্ষণ যা আজগর আগে কখনো অনুভব করেনি। গ্রামের সবাই বলতো রুমি একটু অন্যরকম, চুপচাপ একা থাকে, আর মাঝে মধ্যে রাতের বেলা তার বাড়ির দিক থেকে অদ্ভুত শব্দ শোনা যায়। কিন্তু প্রেমে পড়া মানুষ কি আর এসব কথা শোনে? আজগরও শোনেনি। একদিন বিকেলে নদীর ধারে বসে রুমি হঠাৎ আজগরের হাত ধরে বলেছিল, তুমি কি আমাকে কখনো ছেড়ে যাবে না? আজগর হাসতে হাসতেই বলেছিল, মৃত্যু ছাড়া কিছুই আমাদের আলাদা করতে পারবে না। রুমি তখন এমনভাবে হেসেছিল, যেটা আজগরের বুকের ভেতর কেমন যেন কাঁপন ধরিয়ে দিয়েছিল। সেই হাসির মধ্যে আনন্দ ছিল না, ছিল এক ধরনের অদ্ভুত নিশ্চয়তা। সেই রাত থেকেই সবকিছু বদলাতে শুরু করল। প্রথম রাতে আজগর একটা স্বপ্ন দেখল। সে দেখল সে একটা অন্ধকার ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। চারপাশে ধোঁয়ার মতো কিছু ঘুরছে, আর দূরে দাঁড়িয়ে আছে কয়েকটা ছায়া মূর্তি। তাদের চোখ জলজল করছে লাল আলোয়। কেউ একজন ফিস করে বলছে, ওকে আমরা পেয়েছি। হঠাৎ ঘুম ভেঙে গেল তার। শরীর ঘামে ভিজে গেছে। সে ভেবেছিল এটা শুধু একটা দুঃস্বপ্ন। কিন্তু পরের দিন থেকেই শুরু হলো অদ্ভুত সব ঘটনা। আজগরের ছোট ভাই হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। কোনো ডাক্তারি রোগ ধরতে পারল না। রাতে ছেলেটা চিৎকার করে উঠত, ওরা এসেছে, ওরা আমাকে ডাকছে। 2 দিনের মাথায় সে মারা গেল। পুরো পরিবার শোকে ভেঙে পড়ল। কিন্তু আজগরের ভেতরে একটা অদ্ভুত ভয় জন্ম নিতে লাগল। কারণ তার ভাইয়ের মৃত্যুর আগের রাতে সে আবার সেই একই স্বপ্ন দেখেছিল। আর এবার ছায়ামূর্তিগুলো আরও কাছে এসেছিল। রুমি তখনও তার পাশে ছিল, বরং সে আরও বেশি যত্ন নিতে শুরু করল আজগরের। কিন্তু মাঝে মাঝে তার আচরণ এতটাই অদ্ভুত হয়ে যেত যে আজগর বুঝতে পারত না সে ঠিক কী করছে। এক রাতে রুমি তাকে নিজের বাড়িতে ডাকল। রুমির বাড়িটা ছিল গ্রামের এক কোণায়, চারপাশে বড় বড় গাছ আর ঝোপঝাড়ে ঘেরা। বাড়ির ভেতরে ঢুকতেই আজগরের মনে হলো যেন বাতাসটাই ভারী। একটা কটু গন্ধ নাকে এলো। ভয় পাচ্ছ? রুমি মৃদু হেসে জিজ্ঞাসা করল। না, আজগর বলল, কিন্তু তার কণ্ঠ কাঁপছিল। রুমি তাকে নিয়ে গেল ঘরের এক কোণায়। সেখানে একটা কালো কাপড়ে ঢাকা টেবিল ছিল। রুমি কাপড়টা সরাতেই আজগর দেখল টেবিলের ওপর অদ্ভুত কিছু জিনিস রাখা। শুকনো লাল ফুল, কিছু হাড়ের মতো জিনিস, আর একটা ছোট পাত্রে কালো রঙের তরল। এগুলো কি? আজগর জিজ্ঞেস করল। রুমি ধীরে ধীরে বলল, শক্তি। কিসের শক্তি? রুমি তার দিকে তাকালো। তার চোখ যেন গভীর হয়ে গেছে। যে শক্তি কাউকে চিরদিনের জন্যে নিজের করে রাখতে পারে। আজগরের বুক ধরফর করতে লাগল। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ ঘরের আলো নিভে গেল। অন্ধকারের মধ্যে সে অনুভব করল কেউ বা কিছু তার চারপাশে ঘুরছে। ঠান্ডা একটা বাতাস তার গা ছুঁয়ে গেল। দূরে কোথাও যেন ফিসফিস শব্দ শোনা যাচ্ছে। ওরা এসেছে, রুমির কণ্ঠ শোনা গেল। কে? আজগর চিৎকার করে উঠল। কোনো উত্তর এলো না। শুধু হঠাৎ একটা তীব্র ঠান্ডা অনুভূতি তার বুকের মধ্যে ঢুকে গেল, যেন কেউ তার ভেতরে প্রবেশ করল। এরপর কি হয়েছিল আজগর ঠিক মনে করতে পারে না। সে যখন জ্ঞান ফিরে পেল তখন সে নিজের বাড়িতে। তার মা কাঁদছে, বাবা চুপচাপ বসে আছে। কি হয়েছে? আজগর জিজ্ঞেস করল। তার মা কাঁদতে কাঁদতে বলল, তোর বড় বোন, সে আর নেই। আজগরের মাথা ঘুরে গেল। একের পর এক মৃত্যু, এটা কি কাকতলীয়? সেই রাতেই আবার সে স্বপ্ন দেখল। এবার সে দেখল সেই ছায়ামূর্তিগুলো তার বাড়ির ভেতরে ঘুরে বেড়াচ্ছে। তারা একে একে পরিবারের সদস্যদের ঘিরে ধরছে, আর দূরে দাঁড়িয়ে রুমি হাসছে। এটা থামাও! আজগর চিৎকার করল স্বপ্নের মধ্যে। রুমি তখন বলল, এটা তো শুরু মাত্র। ঘুম ভেঙে যাওয়ার পর আজগর আর দেরি করল না। সে দৌড়ে গেল রুমির বাড়ির দিকে। কিন্তু সেখানে গিয়ে সে যা দেখল তা তার সমস্ত বিশ্বাস ভেঙে দিল। বাড়িটা ফাঁকা, দরজা খোলা, কিন্তু ভেতরে কেউ নেই। টেবিলের ওপরে সেই জিনিসগুলোও নেই। শুধু মেঝেতে আঁকা আছে একটা অদ্ভুত চিহ্ন, কালো রঙের। হঠাৎ তার পেছনে একটা কণ্ঠ শোনা গেল, ওকে খুঁজে পাবে না। আজগর ঘুরে দাঁড়াল। গ্রামের এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে। কে আপনি? আজগর জিজ্ঞেস করল। বৃদ্ধ ধীরে ধীরে বলল, তুই যেটার মধ্যে ঢুকে পড়েছিস সেটা কোনো সাধারণ ব্যাপার না। এটা কালো জাদু, আর এটা থামানো খুব কঠিন। আজগরের গলা শুকিয়ে গেল। আমার পরিবার? কেন? বৃদ্ধ তার দিকে তাকিয়ে বলল, কারণ তুই নির্বাচিত হয়েছিস। কিসের জন্যে? বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে বলল, ওরা তোকে চায়, আর যাকে ওরা চায় তার চারপাশের সবাই একে একে মারা যায়।
আজগরের মাথা যেন ফেটে যাচ্ছে। সে বুঝতে পারছে না এটা দুঃস্বপ্ন নাকি বাস্তব। কিন্তু তখনই তার মনে পড়ল রুমির সেই কথা, মৃত্যু ছাড়া কিছুই আমাদের আলাদা করতে পারবে না। হঠাৎ তার মনে হল এটা কি প্রেম নাকি একটা ফাঁদ। আর সেই মুহূর্তেই তার কানে আবার সেই ফিসফিস শব্দ ভেসে এলো, আমরা আবার আসছি। আজকার সেই ফিসফিস শব্দ শোনার পর আর এক মুহূর্তও সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। বুকের ভেতরটা ধুকপুক করছিল, যেন হৃৎপিণ্ডটা বেরিয়ে আসবে। সে দৌড়ে বাড়ির দিকে ফিরতে লাগল, কিন্তু প্রতিটা পদক্ষেপে মনে হচ্ছিল কেউ তার পেছনে হাঁটছে, অদৃশ্য কিন্তু উপস্থিত। গ্রামের পথটা সেই রাতে অস্বাভাবিক নীরব ছিল। কুকুরের ডাক নেই, পোকামাকড়ের শব্দ নেই, এমনকি বাতাসেরও কোনো সাড়া নেই। যেন পুরো গ্রামটা শ্বাস বন্ধ করে অপেক্ষা করছে কোনো অজানা ঘটনার জন্য। বাড়ির দরজায় পৌঁছে আজগর থমকে দাঁড়াল। দরজাটা খোলা। সে তো বের হওয়ার সময় বন্ধ করেই গিয়েছিল। হাতটা কাঁপতে কাঁপতে দরজা ঠেলে ভেতরে ঢুকতেই তার মা ছুটে এসে তাকে জড়িয়ে ধরল। তুই কোথায় ছিলি আবার? কথাটা শেষ করার আগেই তার মা কান্নায় ভেঙে পড়ল। আজগর কিছু বুঝতে না পেরে বাবার দিকে তাকাল। বাবা ফ্যাকাশে মুখে বসে আছে, চোখে ভয়ের ছাপ স্পষ্ট। কি হয়েছে? আজগর জিজ্ঞেস করল। তার বাবা ধীরে ধীরে বলল, তো চাচা, সেও আর নেই। আজগরের পা থেকে যেন শক্তি সরে গেল। সে মেঝেতে বসে পড়ল। একের পর এক মৃত্যু, এটা কোনোভাবেই স্বাভাবিক নয়। তার মাথার ভেতর ঘুরপাক খেতে লাগল রুমির মুখ, সেই কালো টেবিল আর ছায়ামূর্তিগুলোর জলজলে চোখ। হঠাৎ তার কানে আবার সেই ফিসফিস শব্দ, আরও বাকি আছে। আজগর চিৎকার করে উঠল, কে কে ওখানে? তার মা বাবা ভয়ে চমকে উঠল। কি হয়েছে তোর? মা জিজ্ঞেস করল। আজগর চারপাশে তাকাল, কিন্তু কাউকে দেখা গেল না। তবুও সে নিশ্চিত ওরা এখানে আছে। সেই রাতেই আজগর সিদ্ধান্ত নিল সে আর চুপ করে থাকবে না। সকালে সে সেই বৃদ্ধ লোকটার খোঁজে বের হল। গ্রামের অনেককে জিজ্ঞেস করার পর সে জানতে পারল লোকটার নাম করিম বক্স। সে গ্রামের এক প্রান্তে থাকে, একা, আর খুব কম মানুষের সঙ্গেই মেশে। আজগর সেখানে পৌঁছে দেখল একটা পুরনো কুঁড়েঘর। দরজার সামনে দাঁড়িয়ে সে ডাক দিল, চাচা, আমি আজগর। ভেতর থেকে ধীরে ধীরে দরজা খুলে গেল। করিম বক্স তাকে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি জানতাম তুই আসবি, সে বলল। আজগর ভেতরে ঢুকে পড়ল। আপনি সব জানেন তাই না, আমার পরিবারের সাথে কি হচ্ছে? রুমি কে? করিম বক্স একটা দীর্ঘশ্বাস ফেলল। সব প্রশ্নের উত্তর একসাথে পাওয়া যায় না, কিন্তু যেটা হচ্ছে সেটা অনেক পুরনো এক কালো জাদুর অংশ। রুমি? আজগর আবার জিজ্ঞেস করল। ও শুধু একটা মাধ্যম, করিম বক্স বলল। আসল শক্তি অন্য কোথাও। আজগরের গা শিউড়ে উঠল। মানে? করিম বক্স একটা পুরনো বাক্স খুলে কিছু জিনিস বের করল, তাবিজ, পুরনো কাগজ আর কিছু অদ্ভুত চিহ্ন আঁকা পাথর। এই জাদুতে জিনদের ব্যবহার করা হয়, সে বলল। খুব শক্তিশালী জিন, যারা মানুষের আত্মা আর জীবন নিয়ে খেলে। আজগর কাপা গলায় বলল, তারা আমার পরিবারকে কেন মারছে? করিম বক্স তার দিকে তাকিয়ে বলল, কারণ তুই তাদের সাথে যুক্ত হয়ে গেছিস। রুমি তোকে বেছে নিয়েছে, আর তার মানে তুই এখন সেই চক্রের অংশ। আমি কিছুই করিনি, আজগর চিৎকার করে উঠল। প্রেম করাটাই যথেষ্ট ছিল, করিম বক্স শান্ত গলায় বলল। এই জাদুতে আবেগ সবচেয়ে বড় অস্ত্র। আজগর চুপ হয়ে গেল। তার মাথার ভেতর যেন সব কিছু ভেঙে পড়ছে। এটা কি থামানো যায়? সে ধীরে জিজ্ঞেস করল। করিম বক্স কিছুক্ষণ চুপ থেকে বলল, যায়, কিন্তু খুব কঠিন, আর সময় খুব কম। আমাকে কি করতে হবে? করিম বক্স একটা তাবিজ তার হাতে দিল। এটা সব সময় সঙ্গে রাখবি, আর আজ রাতটা সাবধানে থাকবি। আজ রাতেই ওরা আবার আসবে। আজগরের বুক ধড়ফড় করতে লাগল। আজ? হ্যাঁ, করিম বক্স বলল, কারণ তারা এখন দ্রুত কাজ শেষ করতে চায়। আজগর তাবিজটা শক্ত করে ধরে বাড়ির দিকে ফিরল। সূর্য তখন ডুবে যাচ্ছে, আকাশে লাল আভা। সেই রংটা দেখে তার মনে পড়ে গেল সেই স্বপ্নের লাল চোখ। বাড়িতে ফিরে সে দেখল সবাই একসাথে বসে আছে। কেউ কথা বলছে না, শুধু অপেক্ষা করছে। রাত বাড়তে লাগল, বাতাস আবার ভারী হয়ে উঠল। হঠাৎ করে দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। সবাই চমকে উঠল। বাতি নিভে গেল, ঘরটা অন্ধকারে ডুবে গেল। ওরা এসেছে, আজগর ফিসফিস করে বলল। তার মা তার হাত চেপে ধরল। কি হচ্ছে? আজগর কোনো উত্তর দিল না, কারণ সে দেখতে পাচ্ছিল অন্ধকারের মধ্যে ধীরে ধীরে কয়েকটা ছায়া তৈরি হচ্ছে। 1, 2, 3, 4টে ছায়ামূর্তি। তাদের চোখ জ্বলছে, তারা ধীরে ধীরে এগিয়ে আসছে। আজগর তাবিজটা শক্ত করে ধরল। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া ঘরের ভেতর ঘুলে বেড়াল। একটা কণ্ঠ শোনা গেল, তুই পালাতে পারবি না।
আজগর সাহস জোগাড় করে বলল, আমার পরিবারকে ছেড়ে দাও। ছায়াগুলো থেমে গেল, তারপর একসাথে হেসে উঠল, একটা ভয়ঙ্কর অমানবিক হাসি। তারা তো শুধু শুরু, কণ্ঠটা বলল। হঠাৎ করে একটা ছায়া আজগরের বাবার দিকে ঝাঁপিয়ে পড়ল। তার বাবা চিৎকার করে উঠল। আজগর দৌড়ে গিয়ে তাকে ধরতে গেলেও কিন্তু একটা অদৃশ্য শক্তি তাকে পিছনে ছুঁড়ে ফেলল। সে মেঝেতে পড়ে গেল। তার চোখের সামনে তার বাবার শরীর কাঁপতে লাগল, তারপর ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে গেল। না! আজগর চিৎকার করল। তার চোখ দিয়ে পানি ঝরছে, কিন্তু সে কিছুই করতে পারছে না। ছায়াগুলো আবার তার দিকে ফিরল। এবার তোর পালা, তারা বলল। ঠিক সেই মুহূর্তে তাবিজটা হঠাৎ গরম হয়ে উঠল, একটা উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল। ছায়াগুলো পিছিয়ে গেল। এটা এটা একটা কণ্ঠ লাগে গর্জে উঠল। এই শক্তি কোথা থেকে পেলি? আজগর কিছু বলল না, সে শুধু তাবিজটা ধরে দাঁড়িয়ে রইল। আলোটা ধীরে ধীরে ছায়াগুলোকে দূরে ঠেলে দিল, শেষমেশ মিলিয়ে গেল অন্ধকারে। ঘরটা আবার নীরব হয়ে গেল, কিন্তু সেই নীরবতার মধ্যে পড়ে আছে আজগরের বাবার নিথর দেহ। আজগর ধীরে ধীরে তার পাশে গিয়ে বসে পড়ল। তার চোখ ফাঁকা, তার ভেতরে এখন শুধু একটা জিনিস, ভয় না, শোক না, প্রতিশোধ। সে জানে এটা এখানেই শেষ নয়, এটা কেবল শুরু। আর রুমি এখন শুধু প্রেমিকা না, সে একটা অভিশাপ। বাবার নিথর দেহের পাশে বসে আসগরের ভেতরে যে পরিবর্তনটা শুরু হলো সেটা সে নিজেও আগে কখনো অনুভব করেনি। চোখের পানি শুকিয়ে গেছে, মুখে আর কোনো আবেগ নেই, শুধু এক ধরনের ঠান্ডা দৃঢ়তা। ভয়ের জায়গাটা ধীরে ধীরে দখল করে নিচ্ছে রাগ, আর সেই রাগের কেন্দ্রবিন্দুতে একটাই নাম, রুমি। কিন্তু তার মন পুরোপুরি পাথর হয়ে যায়নি। গভীরে কোথাও একটা প্রশ্ন এখনও ঘুরছে, রুমি কি সত্যিই তাকে ভালোবাসত, নাকি সবটাই ছিল একটা পরিকল্পিত ফাঁদ? সকাল হতেই গ্রামের মানুষজন বাড়িতে ভিড় করল। একের পর এক মৃত্যুর ঘটনা সবাইকে আতঙ্কিত করে তুলেছে। কেউ বলছে অভিশাপ, কেউ বলছে শয়তানের কাজ, কিন্তু কেউই আসল সত্যটা জানে না। আজগর কাউকে কিছু বলল না, শুধু চুপচাপ সবকিছু দেখল, শুনল। তার মা এক কোণে বসে নির্বাক, যেন কান্নার শক্তিটুকুও হারিয়ে ফেলেছে। এই দৃশ্য আজগরের ভেতরের আগুনটাকে আরও জ্বালিয়ে দিল। দাফনের পর সে সরাসরি আবার করিম বক্সের কাছে গেল। কুঁড়েঘরের সামনে পৌঁছাতেই করিম বক্স যেন আগেই বুঝতে পেরেছিল। সে বাইরে দাঁড়িয়েছিল। আজগরের চোখের দিকে তাকিয়ে সে বলল, তোর চোখ বদলে গেছে, এখন তুই শুধু বাঁচতে চাইছিস না, বুঝতে চাইছিস। আজগর কোনো ঘুরপথে গেল না, সরাসরি বলল, আমি এটা শেষ করতে চাই, যেভাবেই হোক। করিম বক্স ধীরে মাথা নাড়ল। শেষ করতে চাইলে আগে বুঝতে হবে এটা কত গভীর। সে আজগরকে ভেতরে নিয়ে গিয়ে মাটিতে বসাল, তারপর একটা পুরনো কাগজ খুলে ধরল। সেখানে অদ্ভুত কিছু চিহ্ন আঁকা, যেগুলো আজগর আগেও রুমির বাড়ির মেঝেতে দেখেছিল। এই চিহ্নটা, করিম বক্স বলল, একটা বন্ধন চক্র। এটা ব্যবহার করে জিনদের ডাকা হয় আর তাদের দিয়ে কাজ করানো হয়। আজগর ফিসফিস করে বলল, রুমি এগুলো জানে? জানে না, করিম বক্স মাথা নাড়ল। ওকে শেখানো হয়েছে, ও নিজে হয়তো পুরোটা বোঝে না, কিন্তু যেই শক্তি ওকে ব্যবহার করছে সেটা খুব পুরনো আর বিপজ্জনক। কে? আজগর জিজ্ঞেস করল। করিম বক্স কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বলল, এই গ্রামের বাইরে এক জায়গায় একটা পুরনো বাগান বাড়ি আছে। অনেক বছর আগে সেখানে একজন তান্ত্রিক থাকত। সে কালো জাদু চর্চা করত আর জিনদের সাথে চুক্তি করেছিল। পরে লোকজন মিলে তাকে তাড়িয়ে দেয়, কিন্তু তার কাজ থামেনি। তার রেখে যাওয়া জিনরা এখনও আছে। আজগরের বুক ঠান্ডা হয়ে গেল। মানে রুমি হয়তো সেই শক্তির সাথে যুক্ত হয়ে গেছে, করিম বক্স বলল। হয়তো কেউ ওকে ব্যবহার করছে। আজগর দাঁত চেপে বলল, আমি ওর সাথে দেখা করব। এটা সহজ না, করিম বক্স সতর্ক করল। ও এখন আগের মতো নেই, তুই যাকে ভালোবাসতিস সে আর নেই। আজগর শান্ত গলায় বলল, তবুও আমাকে যেতে হবে। করিম বক্স একটা ছোট থলে এগিয়ে দিল। এটার ভেতরে কিছু জিনিস আছে, লবণ, কিছু তাবিজ আর একটা লোহা। এগুলো তোর সুরক্ষার জন্য। আর একটা কথা মনে রাখিস, যদি ও তোর সামনে আসে তার চোখের দিকে বেশিক্ষণ তাকাবি না। কেন? কারণ ওর চোখ এখন আর শুধু মানুষের না। সন্ধ্যা নামতেই আজগর বেরিয়ে পড়ল। গ্রামের বাইরে সেই পুরনো বাগানবাড়ির দিকে যাওয়ার পথটা অনেক দিন ব্যবহার হয় না। চারপাশে জঙ্গল, কাঁটা ঝোপ আর অদ্ভুত নিস্তব্ধতা। চাঁদের আলোয় পথটা ফ্যাকাশে দেখাচ্ছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ সে অনুভব করল কেউ তার নাম ধরে ডাকছে, আজগর। সে থেমে গেল, চারপাশে তাকালো, কেউ নেই। আবার ডাক, আজগর, ফিরে যাও। কণ্ঠটা রুমির, কিন্তু তাতে একটা অদ্ভুত ভাঙা ভাব।
আজগর চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল। আমি জানি তুমি এখানে আছো, সে বলল। সামনে আসো। হঠাৎ সামনে একটা ছায়া নড়ল। ধীরে ধীরে সেই ছায়া থেকে বেরিয়ে এলো রুমি। কিন্তু এই রুমি আগের মতো না। তার চুল এলোমেলো, চোখ দুটো অস্বাভাবিকভাবে গভীর, আর মুখে একটা অদ্ভুত হাসি। তার চারপাশে যেন হালকা কালো ধোঁয়া ঘুরছে। তুই আসবি জানতাম, রুমি বলল। আজগরের গলা শুকিয়ে গেল। এটা সব কেন করছিস? রুমি একটু মাথা কাত করল। আমি না, ওরা করছে। ওরা কারা? আজগর চিৎকার করে উঠল। রুমি হঠাৎ হাসতে লাগল, একটা ভয়ঙ্কর অমানবিক হাসি। তুই এখনো বুঝিস না? তুই এখন আমাদের। আজগর থলেটা শক্ত করে ধরল। আমি কারো না, আমি এটা শেষ করব। রুমির চোখ হঠাৎ জ্বলে উঠল। শেষ? সে ধীরে ধীরে এগিয়ে এলো। এটা তো শুধু শুরু মাত্র। হঠাৎ চারপাশের বাতাস ঠান্ডা হয়ে গেল। গাছের পাতা কাঁপতে লাগল, কিন্তু কোনো বাতাস নেই। মাটির নিচ থেকে যেন কিছু উঠছে। আজগর পিছিয়ে গেল। রুমি, থামো! রুমি তার হাত তুলে ধরল। ওরা আসছে। মাটির নিচ থেকে কালো ছায়াগুলো বেরোতে লাগল। আগের সেই জিনগুলো। 1, 2, 3, এবার আরও বেশি। তারা ঘিরে ফেলল আজগরকে। তুই পালাতে পারবি না, একসাথে তারা বলল। আজগর দ্রুত থলেটা খুলে লবণ ছড়িয়ে দিল চারপাশে। একটা বৃত্ত তৈরি হল। ছায়াগুলো বৃত্তের কাছে এসে থেমে গেল, যেন অদৃশ্য কোনো দেওয়ালে ধাক্কা খেয়েছে। রুমি বিস্ময়ে তাকালো। তুই শিখেলেছিস? আজগর বলল। আমি ভয় পাই না আর। ভয় না পেলে মরতে হয়, রুমি ঠান্ডা গলায় বলল। হঠাৎ সে হাত নাড়ল। একসাথে সব ছায়া বৃত্তের উপর ঝাঁপিয়ে পড়ল। লবণের বৃত্তটা কাঁপতে লাগল। আজগর বুঝতে পারল এটা বেশিক্ষণ টিকবে না। তার মাথার ভেতর করিম বক্সের কথা ঘুরে উঠল। ওর চোখের দিকে তাকাবি না। কিন্তু সেই মুহূর্তে আজগর তাকালো। রুমির চোখের ভেতরে সে দেখল অন্ধকার, গভীর এক গহ্বর। সেই গহ্বরের ভেতরে অজস্র ছায়া, আর তাদের মাঝে আটকে আছে আসল রুমি। চিৎকার করছে, সাহায্য চাইছে। আজগরের বুক কেঁপে উঠল। রুমি! হঠাৎ সে বুঝতে পারল রুমি পুরোপুরি হারিয়ে যায়নি। আমি তোকে বাঁচাবো, সে ফিসফিস করে বলল। ঠিক তখনই বৃত্তটা ভেঙে গেল। ছায়াগুলো একসাথে তার দিকে ঝাঁপিয়ে পড়ল। আজগর অনুভব করল ঠান্ডা অন্ধকার তার শরীর ঘিরে ফেলছে। দূরে কোথাও রুমির কণ্ঠ ভেসে উঠল। দেরি হয়ে গেছে। ছায়াগুলো যখন একসাথে আজগারের ওপর ঝাঁপিয়ে পড়ল, তখন সে প্রথমবারের মতো অনুভব করল মৃত্যু ঠিক কেমন লাগে। চারদিকের সব শব্দ যেন একসাথে থেমে গেল। শুধু কানে বাজতে লাগলো একটা ভারী গুঞ্জন। তার শরীর ঠান্ডা হয়ে আসছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আর মনে হচ্ছে অদৃশ্য কিছু হাত তাকে ভিতর থেকে টেনে ছিঁড়ে ফেলছে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার হাতের মুঠোয় থাকা লোহার টুকরোটা হঠাৎ জ্বলে উঠল, যেন আগুন নয়, কিন্তু তীব্র এক শক্তি। সেই শক্তি তার শরীরের ভেতর ছড়িয়ে পড়তেই ছায়াগুলো একসাথে চিৎকার করে সরে গেল। আজগার হাঁপাতে হাঁপাতে মাটিতে পড়ে গেল, কিন্তু সে এখনও সচেতন। সামনে রুমি দাঁড়িয়ে, তার চোখে এবার বিস্ময় আর রাগ মিশে গেছে। অসম্ভব, সে ফিসফিস করে বলল। এই শক্তি তুই কোথায় পেলি? আজগার ধীরে ধীরে উঠে দাঁড়াল। আমি একা না, সে বলল। আর তুইও একা না রুমি। আমি দেখেছি, তুই এখনও ভেতরে আছিস। রুমি কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তারপর তার মুখে আবার সেই অদ্ভুত হাসি ফুটে উঠল। যাকে তুই দেখেছিস সে দুর্বল। আমরা তাকে অনেক আগেই ভেঙে ফেলেছি। মিথ্যে! আজগার চিৎকার করে উঠল। আমি তার কণ্ঠ শুনেছি। এই কথাটা বলতেই রুমির শরীর হঠাৎ কেঁপে উঠল। তার চোখের ভেতর এক মুহূর্তের জন্য স্বাভাবিকতার ঝলক দেখা গেল, খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট। আজগর! একটা দুর্বল কণ্ঠ বের হলো তার ঠোঁট থেকে। আজগারের বুক ধক করে উঠল। রুমি, আমি এখানে আছি। কিন্তু সেই মুহূর্তটাই ছিল খুব ছোট। হঠাৎ রুমির মুখ বিকৃত হয়ে গেল, যেন ভেতর থেকে কেউ তাকে টেনে ধরছে। চুপ! সে নিজের গলায় অন্য এক কণ্ঠে গর্জে উঠল। ওকে আর কথা বলতে দিস না। চারপাশের ছায়াগুলো আবার জড়ো হতে লাগল। এবার তারা আগের চেয়ে আরও আক্রমণাত্মক। আজগার বুঝতে পারল এবার সরাসরি লড়াই ছাড়া উপায় নেই। সে থলের ভেতর থেকে আরেকটা তাবিজ বের করল। করিম বক্স বলেছিল শেষ মুহূর্ত ছাড়া এটা ব্যবহার করবি না, কিন্তু এখন আর কোনো বিকল্প নেই। তাবিজটা হাতে নিয়েই সে চোখ বন্ধ করে সেই মন্ত্রটা মনে করার চেষ্টা করল, যেটা করিম বক্স তাকে শিখিয়েছিল। শব্দগুলো তার মনে ধীরে ধীরে ভেসে উঠল, পুরনো অজানা ভাষা, কিন্তু যেন কোথাও থেকে তার ভেতরে গেঁথে গেছে। সে উচ্চস্বরে মন্ত্র পড়তে শুরু করল।
মন্ত্রের প্রতিটা শব্দের সাথে সাথে বাতাস ভারী হয়ে উঠতে লাগল। মাটির নিচ থেকে কাঁপন উঠল, গাছের ডালগুলো কেঁপে উঠল, ছায়াগুলো থমকে গেল, যেন তারা এই শব্দগুলো চিনতে পেরেছে। থামো! রুমি চিৎকার করে উঠল, এটা থামাও! কিন্তু আজগার থামল না। হঠাৎ একটা প্রচণ্ড আলো তার চারপাশে ছড়িয়ে পড়ল। সেই আলো ছায়াগুলোর ওপর পড়তেই তারা একে একে বিকৃত হয়ে যেতে লাগল, যেন আগুনে পুড়ে যাচ্ছে। তাদের চিৎকারে পুরো জঙ্গল কেঁপে উঠল। রুমি হাঁটু গেড়ে মাটিতে পড়ে গেল, তার শরীর কাঁপছে, মুখে যন্ত্রণার ছাপ। ওরা ওরা চলে যাচ্ছে, সে কাঁপা গলায় বলল। আজগার মন্ত্র পড়া থামাল না, সে জানে এটা থামালে সব আবার ঘিরে আসবে। কিছুক্ষণ পর ছায়াগুলো ধীরে ধীরে মিলিয়ে গেল, চারপাশ আবার নিস্তব্ধ হয়ে গেল। রুমি মাটিতে পড়ে রইল, নিঃশ্বাস নিচ্ছে ধীরে ধীরে। আজগার সতর্কভাবে তার কাছে এগিয়ে গেল। রুমি, সে ধীরে ডাকল। রুমি চোখ খুলল। এবার তার চোখ স্বাভাবিক, কোনো অদ্ভুত আলো নেই, কোনো অন্ধকার নেই, শুধু ক্লান্তি আর ভয়। আজগর, সে ফিসফিস করে বলল, আমি আমি কিছুই নিয়ন্ত্রণ করতে পারিনি। আজগারের চোখে পানি চলে এলো। আমি জানি। রুমি কাঁদতে লাগল। ওরা আমাকে ব্যবহার করেছে, আমি থামাতে পারিনি। তোমার পরিবার। আজগার চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য। তার ভেতরে আবার সেই শোকটা ফিরে এলো, কিন্তু সে নিজেকে সামলে নিল। সব শেষ হয়নি, সে বলল। আমরা এটা পুরোপুরি শেষ করব। রুমি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, না, তুমি বুঝছো না, ওরা পুরোপুরি যায়নি, ওরা শুধু পিছু হটেছে। মানে? আজগার জিজ্ঞেস করল। রুমি ধীরে ধীরে উঠে বসল। ওদের আসল শক্তি এখানে না, এই জঙ্গল, এই জায়গা, এগুলো শুধু দরজা। আসল শক্তি আছে অন্য কোথাও, সেই বাগানবাড়ির নিচে। আজগারের শরীর শিউরে উঠল। তাহলে আমাদের সেখানে যেতে হবে। রুমি মাথা নাড়ল। ওটা সহজ না, সেখানে একটা মূল চক্র আছে। যতক্ষণ সেটা ভাঙা না হবে, ওরা বারবার ফিরে আসবে, আর আরও শক্তিশালী হয়ে। আজগার দৃঢ় গলায় বলল, তাহলে আমরা সেটা ভাঙব। রুমি তার দিকে তাকাল। তুমি জানো না তুমি কি বলতে যাচ্ছ। সেখানে গেলে হয়তো আমরা কেউই ফিরতে পারব না। আজগার একটু চুপ করে থাকল, তারপর বলল, আমার হারানোর মতো আর কিছু নেই। এই কথাটা শুনে রুমি চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর সে ধীরে বলল, তাহলে আমাদের প্রস্তুত হতে হবে। শুধু তাবিজ বা মন্ত্র দিয়ে হবে না, ওটা ভাঙতে হলে একটা বিশেষ পদ্ধতি লাগে, আর একজন দরকার। কে? আজগার জিজ্ঞেস করল। রুমি বলল, একজন কবিরাজ, হিন্দু তান্ত্রিক। এই ধরনের জাদুর বিপরীতে কাজ করতে পারে এমন খুব কম মানুষ আছে। আজগারের মনে পড়ল করিম বক্সের কথা। আমরা তাকে খুঁজে বের করব। রুমি মাথা নাড়ল। দ্রুত করতে হবে, কারণ আজ যা হয়েছে তার মানে ওরা বুঝে গেছে আমরা তাদের বিরুদ্ধে যাচ্ছি। ঠিক তখনই দূরে কোথাও একটা অদ্ভুত শব্দ হল, মাটির নিচ থেকে যেন কিছু নড়ছে। আজগার আর রুমি একে অপরের দিকে তাকাল। রুমি ফিসফিস করে বলল, ওরা জেগে উঠছে। আজগার আকাশের দিকে তাকাল। চাঁদের আলো হঠাৎ ম্লান হয়ে গেছে, যেন কোনো অদৃশ্য ছায়া সেটাকে ঢেকে ফেলছে। তার ভেতরে আবার সেই ঠান্ডা অনুভূতি ফিরে এলো। এই লড়াই এখনও শেষ হয়নি, বরং আসল যুদ্ধটা এখনই শুরু হতে যাচ্ছে। রাতটার এক মুহূর্ত নষ্ট না করে আজগার আর রুমি সিদ্ধান্ত নিল তাদের এখনই বের হতে হবে। চারপাশের বাতাস আবার অস্বাভাবিক হয়ে উঠছে। মাটির নিচে যে অদৃশ্য শক্তি নড়ে উঠেছে সেটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে ওরা সময় দিচ্ছে না। জঙ্গল থেকে বের হবার সময় আজগার বারবার অনুভব করছিল কেউ যেন দূর থেকে তাদের দেখছে। প্রতিটা ছায়া, প্রতিটা গাছ যেন জীবন্ত হয়ে উঠেছে। গ্রামে ফিরে তারা সরাসরি করিম বক্সের কাছে গেল। কুঁড়েঘরের দরজায় পৌঁছতেই আজগার বুঝতে পারল কিছু একটা ঠিক নেই। দরজাটা খোলা, ভেতরে কোনো আলো নেই। সে ধীরে ধীরে ভেতরে ঢুকল। ঘরের ভেতরের দৃশ্য দেখে তার বুক কেঁপে উঠল। সবকিছু এলোমেলো, মাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে তাবিজ, কাগজ, ভাঙা পাত্র, যেন কেউ হঠাৎ করে আক্রমণ করেছে। চাচা, আজগার ডাক দিল। কোনো উত্তর নেই। রুমি ধীরে বলল, ওরা আগে থেকেই জানত। ঠিক তখনই ঘরের কোণ থেকে একটা ক্ষীণ শব্দ শোনা গেল। আজগার দৌড়ে গিয়ে দেখল করিমবক্স মাটিতে পড়ে আছে, শ্বাস খুবই ধীর। চাচা, আজগার তাকে তুলে ধরল। করিমবক্স কষ্টে চোখ খুলল। তোরা দেরি করে ফেলেছিস। কি হয়েছে? আজগার জিজ্ঞেস করল। ওরা এসেছে আমার ওপর। তার কণ্ঠ ভাঙা। আমি বেশি সময় পারব না।
আজগারের গলা আটকে গেল। আমাদের কি করতে হবে বলুন? করিমবক্স কাঁপতে কাঁপতে তার হাত ধরল। বাগান বাড়ির নিচে মূল চক্র, ওটাই ভাঙতে হবে, না হলে সব শেষ। রুমি এগিয়ে এসে বলল, আমরা জানি, কিন্তু কিভাবে? করিমবক্স তার পাশের একটা পুরনো কাপড়ের ভেতর থেকে একটা ছোট পুটলি বের করল। এটার ভেতরে পবিত্র ছাই আর একটা মন্ত্র লেখা আছে। এইটা ব্যবহার করলে চক্রটা ভাঙা সম্ভব। আজগার পুটলিটা হাতে নিল। কিন্তু করিমবক্স থেমে গেল। কিন্তু কি? আজগার তাড়াতাড়ি জিজ্ঞেস করল। চক্র ভাঙার সময় ওরা পুরো শক্তি নিয়ে আসবে। তোদের থামাতে একজনকে নিজের জীবন দিয়ে আটকাতে হবে। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। আজগারের বুক ভারী হয়ে উঠল। মানে? করিমবক্স তার দিকে তাকাল। সবাই বাঁচবে না। এই কথাটা বলেই তার হাত ঢিলে হয়ে গেল, চোখ বন্ধ হয়ে গেল চিরতরে। আজগার কিছুক্ষণ স্থির হয়ে রইল, তারপর ধীরে ধীরে তার চোখ বন্ধ করে দিল। রুমি চুপচাপ দাঁড়িয়েছিল, তার চোখে আবার সেই ভয় ভিড়ে এসেছে। আমাদের এখনই যেতে হবে, সে বলল। আজগার মাথা নাড়ল। হ্যাঁ। কোনো দেরি না করে তারা বেরিয়ে পড়ল সেই পুরনো বাগান বাড়ির দিকে। রাত তখন আরও গভীর হয়েছে। আকাশে চাঁদ নেই, শুধু ঘন অন্ধকার। বাগানবাড়িটা সামনে আসতেই মনে হল যেন একটা মৃত দেহ দাঁড়িয়ে আছে। ভাঙা দেয়াল, জানালার কাঁচ নেই, চারপাশে আগাছা আর নীরবতা। ভিতরে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া তাদের ছুঁয়ে গেল। রুমি ফিসফিস করে বলল, ওরা এখানে আছে। মেঝের মাঝখানে সেই চিহ্নটা আঁকা, আগের চেয়ে অনেক বড়, অনেক জটিল। কালো রং যেন এখনও ভেজা। আজগার পুটলিটা খুলল। ভেতরে ধূসর ছাই আর একটা কাগজে লেখা মন্ত্র। সে গভীর শ্বাস নিল। শুরু করি? ঠিক তখনই চারপাশে অদ্ভুত শব্দ শুরু হল। দেয়ালের ফাঁক দিয়ে কালো ধোঁয়া ঢুকতে লাগল। মাটির নিচ থেকে যেন কেউ উঠছে। রুমি চিৎকার করে বলল, তাড়াতাড়ি! আজগার মন্ত্র পড়তে শুরু করল। তার কণ্ঠ প্রথমে কাঁপছিল, কিন্তু ধীরে ধীরে শক্ত হয়ে উঠল। মন্ত্রের শব্দ ঘরের ভেতর প্রতিধ্বনিত হতে লাগল। হঠাৎ চারপাশে ছায়াগুলো গঠিত হতে লাগল, আগের সেই জিনগুলো, কিন্তু এবার তারা আরও ভয়ঙ্কর, আরও শক্তিশালী। তুই থাম! একসাথে তারা গর্জে উঠল। আজগার থামল না। সে ছাইটা নিয়ে চক্রের উপর ছড়াতে লাগল। ছায়াগুলো এগিয়ে এলো, তাদের চোখ জ্বলছে আগুনের মতো। রুমি সামনে দাঁড়িয়ে তাদের আটকানোর চেষ্টা করল। আমি তোমাদের আর সাহায্য করব না, সে চিৎকার করল। ছায়াগুলো যেন আরও রেগে গেল। একটা ছায়া হঠাৎ রুমির উপর ঝাঁপিয়ে পড়ল। সে মাটিতে পড়ে গেল, কাঁপতে লাগল। রুমি! আজগার চিৎকার করল, কিন্তু সে মন্ত্র পড়া থামল না। চক্রটা কাঁপতে শুরু করেছে, মেঝে ফেটে যাচ্ছে। হঠাৎ একটা বিশাল ছায়া চক্রের মাঝখান থেকে উঠতে লাগল, সবগুলোর চেয়ে বড়, ভয়ঙ্কর। আমি এই শক্তির অধিপতি। কণ্ঠটা গভীর, কাঁপন ধরানো। আজগারের বুক কেঁপে উঠল, কিন্তু সে থামল না। ছায়াটা তার দিকে এগিয়ে এলো। তুই আমাদের শেষ করতে পারবি না। ঠিক তখনই রুমি কষ্ট করে উঠে দাঁড়াল। তার চোখে পানি, কিন্তু মুখে দৃঢ়তা। সে আজগারের দিকে তাকিয়ে মৃদু হাসল। তুমি শেষ করো। আজগার বুঝতে পারল না। কি বলছ? রুমি ধীরে ধীরে সেই বিশাল ছায়ার সামনে গিয়ে দাঁড়াল। আমি তোমাদের বন্ধন, সে বলল। আমাকে ছাড়া তোমরা থাকতে পারো না। ছায়াটা থেমে গেল। তুই কি করতে যাচ্ছিস? আজগার চিৎকার করল। রুমি তার দিকে তাকাল। এটাই একমাত্র উপায়। এরপর সে হঠাৎ করে নিজেই চক্রের মাঝখানে দাঁড়িয়ে পড়ল। এখন! সে চিৎকার করল। আজগারের চোখ ঝাপসা হয়ে গেল, কিন্তু সে মন্ত্র পড়া বন্ধ করল না। সে পুরো ছাইটা একসাথে চক্রের উপর ছুঁড়ে দিল। একটা তীব্র আলো ছড়িয়ে পড়ল। ছায়াগুলো একসাথে চিৎকার করে উঠল। রুমির কণ্ঠ ভেসে এলো, আজগার। তারপর সব কিছু অন্ধকার হয়ে গেল। অন্ধকারটা কতক্ষণ স্থায়ী ছিল আজগার ঠিক বলতে পারে না। তার মনে হচ্ছিল সে যেন এক গভীর শূন্যতার মধ্যে ভাসছে, না কোনো শব্দ, না কোনো আলো, শুধু অসীম নীরবতা। ধীরে ধীরে সেই নীরবতার মধ্যে একটা ক্ষীণ শব্দ ভেসে উঠল, কারো ডাক। আজগার! সে চোখ খুলল। চারপাশে ধ্বংসস্তূপ, পুরনো বাগানবাড়ির ভাঙা দেয়ালগুলো আরও ভেঙে পড়েছে। মেঝের সেই চক্র সম্পূর্ণ মুছে গেছে, যেন কখনো ছিলই না। বাতাসে আর সেই ভারী চাপ নেই,
বরং এক ধরনের অদ্ভুত শান্তি। কিন্তু সেই শান্তির ভেতরেই ছিল এক গভীর শূন্যতা। আজগার হঠাৎ উঠে বসে চারপাশে তাকাল। রুমি! তার কণ্ঠ কেঁপে উঠল। কোনো উত্তর নেই। সে দৌড়ে চক্রের মাঝখানে গেল, যেখানে রুমি দাঁড়িয়েছিল। সেখানে শুধু কিছু ছাই ছড়িয়ে আছে। বাতাসের হালকা ঝাপটায় সেগুলো উড়ে যাচ্ছে। আজগারের বুকটা যেন ভেঙে গেল। সে হাঁটু গেড়ে বসে পড়ল। তার হাত কাঁপছে। না, না, সে ফিসফিস করে বলল, এটা এমন হতে পারে না। তার মনে পড়তে লাগল সব, প্রথম দেখা, নদীর ধারে বসা, রুমির হাসি, আর শেষ মুহূর্তের সেই চোখ ভরা দৃঢ়তা। সে বুঝতে পারল রুমি নিজের ইচ্ছায় নিজেকে উৎসর্গ করেছে। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু এবার সে কাঁদল না। কান্নার চেয়েও গভীর কিছু জমে আছে তার ভেতরে, একটা শূন্যতা, যেটা কোনো কিছু দিয়ে পূরণ করা যাবে না। ধীরে ধীরে সে উঠে দাঁড়াল। বাগানবাড়ির বাইরে বেরিয়ে এসে সে আকাশের দিকে তাকাল। ভোর হয়ে আসছে। পূর্ব দিগন্তে হালকা আলো ফুটছে। সবকিছু যেন স্বাভাবিক হয়ে যাচ্ছে। গ্রামে ফিরে এসে আজগার দেখল পরিবেশটা বদলে গেছে। মানুষের মুখে আর সেই আতঙ্ক নেই, বাতাসে আর সেই অদ্ভুত চাপ নেই, যেন কোনো অদৃশ্য বোঝা সরে গেছে। কিন্তু তার নিজের ভেতরে সেই বোঝাটা থেকে গেছে। দিনগুলো কেটে যেতে লাগল। একে একে সবকিছু আবার আগের মতো হতে শুরু করল। কেউ আর সেই ঘটনাগুলো নিয়ে কথা বলে না, যেন সবাই ভুলে যেতে চায়। আজগারও চুপচাপ হয়ে গেল। সে আগের মতো কারো সাথে মেশে না, বেশি কথা বলে না, শুধু মাঝে মাঝে নদীর ধারে গিয়ে বসে থাকে, যেখানে সে প্রথম রুমির সাথে দেখা করেছিল। একদিন বিকেলে সে সেখানে বসেছিল। হালকা বাতাস বইছে, পানির ওপর ঢেউ উঠছে। হঠাৎ সে অনুভব করল কেউ যেন তার পাশে দাঁড়িয়ে আছে। সে ধীরে মাথা ঘুরিয়ে তাকাল। কেউ নেই, কিন্তু তার মনে হল সে একা নয়। রুমি, সে খুব আস্তে করে বলল। বাতাসটা হালকা করে তার গাল ছুঁয়ে গেল। সে চোখ বন্ধ করল। ঠিক তখনই তার মাথার ভেতর একটা দৃশ্য ভেসে উঠল, সেই অন্ধকার গহ্বর, যেটা সে রুমির চোখের ভেতরে দেখেছিল। তার বুক ধক করে উঠল। দৃশ্যটা মিলিয়ে গেল। আজগার চোখ খুলে ফেলল। তার শ্বাস দ্রুত হয়ে গেছে। না, এটা শেষ হয়নি, সে নিজের সাথে নিজেই বলল। সেই রাতেই আবার সে স্বপ্ন দেখল। সে দেখল সে আবার সেই অন্ধকার ঘরে দাঁড়িয়ে আছে, চারপাশে ধোঁয়া আর দূরে ছায়া মূর্তি। কিন্তু এবার তারা আগের মতো শক্তিশালী না, তারা দুর্বল, ছায়ার মতো কাঁপছে। একটা কণ্ঠ ভেসে এলো, আমরা শেষ হইনি। আজগার দৃঢ় গলায় বলল, তোমাদের শেষ হয়ে গেছে। ছায়াগুলো কাঁপতে লাগল, আমরা আবার আসব। হঠাৎ সেই ছায়াগুলোর পেছনে একটা পরিচিত অবয়ব দাঁড়াল, রুমি। কিন্তু সে আগের মতো না, তার মুখে শান্তি, চোখে আলো। সে ধীরে বলল, ভয় পেও না। আজগারের চোখে পানি চলে এলো। তুমি? রুমি মৃদু হাসল। সব শেষ হয়েছে, কিন্তু কিছু ছায়া থেকে যায়, তাদের ভয় পেও না। তুমি কোথায়? আজগার জিজ্ঞাসা করল। রুমি উত্তর দিল না, শুধু ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। রুমি! আজগার চিৎকার করল। ঘুম ভেঙে গেল। সে হাঁপাতে হাঁপাতে উঠে বসে পড়ল। ঘরের ভেতর অন্ধকার, কিন্তু এবার সেই অন্ধকার তাকে আগের মতো ভয় দেখাতে পারল না। সে বুঝতে পারল লড়াইটা শেষ হয়েছে, কিন্তু স্মৃতি আর ছায়া থেকে যাবে। দিন পেরিয়ে মাস হল। আজগার ধীরে ধীরে নিজের জীবনটা আবার গুছিয়ে নিতে শুরু করল। কিন্তু সে আর আগের মানুষ নেই। তার ভেতরে এখন এমন কিছু আছে যেটা খুব কম মানুষ বোঝে, অন্ধকারের সাথে লড়াই করার অভিজ্ঞতা। এক রাতে সে আবার সেই বাগানবাড়ির ধ্বংসস্তূপে গেল। চাঁদের আলোয় এখন জায়গাটা নিরীহ দেখাচ্ছে। সে ধীরে ধীরে সেই জায়গায় দাঁড়াল যেখানে চক্রটা ছিল। সব শেষ, সে বলল। হঠাৎ মাটির নিচ থেকে খুব ক্ষীণ একটা কম্পন অনুভূত হল। আজগারের চোখ সরু হয়ে গেল। সে নিচের দিকে তাকাল।